ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। যশোরে অনুষ্ঠিত হলো এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক ফেস্টিভ্যাল, যেখানে তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবলারদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্চেলো কার্লোস। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে এই আয়োজন। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে যশোরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শুক্রবার দিনব্যাপী এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামসুল হুদা ফুটবল একাডেমি রঙিন হয়ে উঠেছিল ৬০০ তরুণ ফুটবলারের পদচারণায়। এরপর এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। একাডেমি মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সী ফুটবলাররা একটি সংক্ষিপ্ত ম্যাচে অংশ নেন। অতিথিরা তাদের ক্রীড়ানৈপুণ্য উপভোগ করেন। তৃণমূলে ছিটিয়ে থাকা ফুটবলারদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে, এটা ফাইন্যান্সিয়াল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক। কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। শামসুল হুদা ফুটবল একাডেমি বাফুফের সহযোগিতায় গ্রাম পর্যায় থেকে ফুটবলের উন্নয়নে কাজ করায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন একাডেমির কর্ণধার ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি, তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। এবং অলরেডি ফেডারেশন থেকে আমরা ২২২টা আমরা তালিকাভুক্ত করেছি একাডেমি সারা দেশের। ফুটবলে বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক নতুন কিছু নয়। শুক্রবার বাংলাদেশি তৃণমূল ফুটবলারদের লড়াই দেখতে যশোরে ছুটে এসেছিলেন বাংলাদেশে নিয়োজিত আর্জেন্টিনা রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো কার্লোস। জানালেন বাংলাদেশের ফুটবল নিয়ে আসার কথা। As many people, as many children as you can, that everybody that has the dream of becoming a football player had a chance of trying. দিনব্যাপী ফুটবল উৎসবে মেতে ওঠে যশোরের ফুটবল একাডেমিটি। বাফুফের কর্তারাও উপভোগ করেন আগামীর হামজা জামালদের প্রতিচ্ছবি হয়ে ওঠা তরুণ ফুটবলারদের লড়াই। তৃণমূল পর্যায়ে এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন খুলনা বিভাগ থেকে আসা খুদে খেলোয়াড়, কোচ ও অভিভাবকরা। ফুটবল হওয়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি। ফিফা, এফসি এখানে এই আসে আমাদের খুব ভালো লেগেছে, খেলাধুলা করেছি। অনেক জায়গা থেকে আমরা অনেক প্লেয়ার আসছি, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ভালো লাগতেছে, সবার সাথে পরিচিত হয়েছি। বাচ্চারাও খুবই উপকৃত এবং তারা খুব এক্সাইটেড এবং মনে খুবই আনন্দিত। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নিয়ে, বাচ্চা নিয়ে কাজ করি। এফসিতে আজকে প্রথম আসছি আমরা এবং বাইরে এসে খুবই ভালো লেগেছে। এই ধরনের আয়োজন যদি হয় তাহলে তৃণমূল পর্যায়ে যে প্রতিভাবান প্লেয়ারগুলো আছে এইগুলো উঠে আসা সম্ভব। বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ফেস্টিভ্যালে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির ৬০০ জন খুদে ফুটবলার অংশ নেন। পরে খুদে খেলোয়াড়দের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তারিখ এগিয়ে আসে একদিন আগে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ৩০ মে টিম হোটেলে রিপোর্টিং এর পরদিন শুরু হবে ট্রেনিং। যথাসময়ে দলের সাথে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। তবে হামজা ও সমিতের জন্য অপেক্ষা ৩ জুন পর্যন্ত। প্রাথমিক দলে আরও প্রবাসী ফুটবলার থাকার ইঙ্গিত দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল প্রেমীদের। এই ম্যাচের প্রস্তুতির জন্য এরই মধ্যে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। তবে এই ম্যাচে হামজা, সমিত কিংবা ফাহমিদুল খেলবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। ৩ জুনের মধ্যে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরী ও সমিত সোমের। তাই ভ্রমণ ক্লান্তির কারণে এই দুজনকে প্রস্তুতি ম্যাচে নাও দেখা যেতে পারে। ৫ জুন প্রস্তুতি ম্যাচের কথা থাকলেও একদিন এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে শুরু হচ্ছে ৩০ মে থেকে। সেদিনই ক্যাম্পে যোগ দেওয়ার কথা ইটালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলের। সমিত সোমের খেলা রয়েছে ৩১ তারিখ, আর হামজার খেলা ২৪ তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সব কিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা মানে ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। হয়তো ২-১ দিন লেট হবে তাদের। যতটুকু সম্ভব সবাইকে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ম্যাচের আগে প্রাথমিক স্কোয়াড দিয়েও শেষ পর্যন্ত তালিকা ছোট করেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এবার বিপিএলের বাকি রাউন্ডগুলোতে মাঠে উপস্থিত থেকে এই স্প্যানিয়ার্ডের আলাদা পরিকল্পনা থাকবে বলে জানান আমির খান। নিয়ে কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই উনি একটা আমাদেরকে করবে। প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর এই সোনালী সময়ে প্রাথমিক দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস দিয়ে রাখলেন জাতীয় দলের ম্যানেজার। তবে কোচের পছন্দেই তৈরি হবে চূড়ান্ত স্কোয়াড। সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে, যেটা দেখা যায় যদি এই প্রসেসে সব কিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। সিঙ্গাপুর ম্যাচের আগে 10 দিন মাঠে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভুটানের বিপক্ষে সেরাটা দিয়েই এগিয়ে থাকার লক্ষ্য লাল সবুজদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। নওগাঁয় ডিসি কাপ ফুটবল আসরের পর্দা উঠছে আগামী রোববার। 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 10 ম্যাচ। আয়োজন ঘিরে সরব হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। এক যুগ পর মাঠে বল গড়াচ্ছে জেলা ফুটবলের বড় আসর, তাই উৎসাহ উদ্দীপনায় কমতি নেই। প্রতিদিনই চলছে ঘাম ঝরানোর অনুশীলন। এবার নিজেদের মধ্যেই লড়াই। উপজেলা দলের হয়ে শক্তি ছড়াবেন জেলার সেরা ফুটবলাররা। আমরা প্লেয়াররা, জুনিয়র সিনিয়র যারা আছি সবাই খুবই আনন্দিত এবং আমরা প্রচুর পরিশ্রম করে যাচ্ছি যাতে সব থানারই প্লেয়ার আছে, প্রত্যেকটা থানায় চাইতেছে যার থানা থেকে খেলে সে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। উদ্দেশ্য একটাই, আমাদের চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়নের উদ্দেশ্যে আমরা পরিশ্রম করতেছি। বিভিন্ন হার্ডওয়ার্ক, ফুটবলের যেগুলো কলাকৌশল সেগুলো আমরা আয়ত্ত করতেছি। আমরা সবাই চেষ্টা করতেছি নওগাঁর ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য। প্রত্যেকটা উপজেলায় মনে করেন যে হইচই পড়ে গেছে, খেলার রমরম যে একটা সুবাস চলতেছে আর কি। জেলা স্টেডিয়াম মাঠে 5টি, মহাদেবপুর ও বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে 5টি ম্যাচ। আজিম এনামুলের মতো দুর্দান্ত ক্যারিয়ার গড়তে সুযোগ হাতছাড়া করতে চান না তৃণমূলের এই খেলোয়াড়রা। আমরা প্রায় প্রত্যন্ত এলাকা থেকে আসছি, উপজেলা থেকে আসছি। আমরা দীর্ঘ 13 বছর পরে হলেও আমরা এই মাঠে এসে খেলতে পারতেছি। আমরা যেন ফাইনালে যেতে পারি সেই অনুযায়ী আমরা নিজেকে প্রস্তুত করে নিচ্ছি আর কি। সোনালী অতীত ফেরানোর স্বপ্ন পূরণে ডিসি কাপের পরই আন্তঃজেলা টুর্নামেন্ট, আর তাই শক্তিশালী টিম গড়তে চান জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। খেলাধুলার জন্য যে নওগাঁর মানুষ যে ভালোবাসে, তারা মাঠমুখী, এটা অনেকদিন গ্যাপ ছিল, এটা আবার পুনরুজ্জীবিত করার জন্য আমরা এই জেলা পরিষদ গোল্ড কাপ টুর্নামেন্ট আমরা বদলগাছি এবং মহাদেবপুরে দিয়েছি। 25 তারিখে আমাদের উদ্বোধনী ম্যাচ নওগাঁ স্টেডিয়ামে, 26 তারিখে আমাদের মহাদেবপুরে, 27 তারিখে বদলগাছি, তারপরে আবার 30 তারিখে আমাদের নওগাঁ জেলা স্টেডিয়ামে। এইভাবে আমাদের এই টুর্নামেন্টটা আমাদের এই 3টা ভেন্যুতে খেলবে। মাঠের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। আসরের সবগুলো ম্যাচেই উন্মুক্ত রাখা হবে দর্শক গ্যালারি। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দর্শকদের মতো অনেক সাবেক ক্রিকেটারও বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্সে আস্থা হারাচ্ছেন। তবে লিটন শান্তদের প্রতি ভরসা রাখছেন খালেদ আহমেদ। খালেদের মতে ক্রিকেট যেহেতু ছোট দল বড় দল বলতে কিছু নেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হার তাই অস্বাভাবিক ঘটনা না। এ দল পেসার মনে করেন পাকিস্তানেই ঘুরে দাঁড়াবে টাইগাররা। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ ক্রিকেট কি এই মুহূর্তে তাদের লোয়েস্ট পয়েন্টে আছে? ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10-এ নেমে যাওয়া, জিম্বাবুয়ের সাথে টেস্ট হারা, ইউএইর সাথে টি-20 সিরিজ হার, এই প্রশ্নের উত্তর দিতে আর কিছু প্রয়োজন আছে কি? সিরিজ হারের পর দর্শকদের পাশে পাননি ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের সমালোচনার বুলেটও শান্ত সৌম্যদের বিদ্ধ করেছে। ব্যর্থতায় খুব বেশি মানুষ পাশে না থাকলেও বন্ধু লিটনদের প্রতি এখনও আস্থা রাখছেন এ দল পেসার খালেদ আহমেদ। টি-20 ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই, তো আমরা যার যে দিন থাকে ওই ম্যাচটাই উইন করে। যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাওয়া গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই। প্রশ্ন ওঠে, ক্রিকেটে বড় দল ছোট দল বলতে যে কিছু নাই এ কথা তো সবাই জানে মানে, তবে বারবার কেন এই ঘটনার বলি বাংলাদেশি হবে? কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছি। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করব।
পাকিস্তানের সাথেও যদি বাংলাদেশের জয় না আসে, যারা এখনও ভরসা রাখছেন তাদের হাতটা কি আস্তে আস্তে সরতে শুরু করবে না? সত্যিকারের টাইগার ভক্তরা হয়তো আয়ুব বাচ্চুর গানের মতো করেই তখন গাইতে শুরু করবেন, আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আসন্ন বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হবে সেনাবাহিনী। সেই সাথে সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্যে মাঠে থাকবে পাকিস্তানের বেসামরিক সশস্ত্র বাহিনী। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সামার টিভি সহ বিভিন্ন গণমাধ্যম। আগামী 28 ও 30 মে এবং 1 জুন অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে কিছুটা শান্তির ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। বিরতি দিয়ে আবারও শুরু হয় দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। অপরদিকে নানা অনিশ্চয়তার পর নির্ধারণ করা হয় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে সেখানেও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল বিসিবি, যা সহজেই মেনে নেয় পিসিবি। এবার জানা গেল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজে থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা। দেশটির গণমাধ্যম সামা টিভির খবরে বলা হয়েছে, আসন্ন বাংলাদেশ সিরিজে মোতায়েন করা হবে পাকিস্তানের সেনাবাহিনীকে। সেই সাথে পুরো সিরিজ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। এদিকে 5 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল 2 বোর্ডের। তবে পরবর্তীতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে বৈঠকের পর চূড়ান্ত হয় 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আগামী 28 মে থেকে সিরিজ শুরু হলেও বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পা রাখবে 25 মে। সেখানে 2 দিন অনুশীলন করবে লিটন দাসের দল। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 9টায়। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। 17 বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসরের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দল চাইলে সীমিত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেছেন ম্যাথিউস। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া পোস্টে অভিজ্ঞ এই লঙ্কান তারকা লিখেছেন, কৃতজ্ঞচিত্ত হৃদয় ও অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত 17 বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। আগামী মাসে 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। 17 জুনের গল টেস্ট হবে লাল বলে ম্যাথিউসের শেষবার মাঠে নামা। 2009 সালে অভিষেকের পর এখন পর্যন্ত 119টি টেস্ট খেলে লঙ্কান ব্যাটার হিসেবে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ম্যাথিউস। 16 সেঞ্চুরি ও 45 হাফ সেঞ্চুরিতে তার রান 8167। এছাড়া 33টি উইকেট রয়েছে ম্যাথিউসের টেস্ট ক্যারিয়ারে। ইংল্যান্ডের প্রথম আর ইতিহাসের 5ম ক্রিকেটার হিসেবে টেস্টে 13,000 রানের মাইলফলক স্পর্শ করলেন জো রুট। সবচেয়ে কম ম্যাচ খেলে 13,000 রান করলেন এই ইংলিশ। 153তম টেস্টে 13,000 রানের এলিট ক্লাবে ঢুকলেন জো রুট। জ্যাক ক্যালিস এর আগে দ্রুততম 159 ম্যাচে গড়েছিলেন এই কীর্তি। তবে ভিন্ন এক দৃষ্টান্তও আছে, কারণ ইনিংসের হিসেব করলে আবার সবচেয়ে ধীর গতিতে 13,000 রানের রেকর্ড গড়েছেন রুট। এই ইংলিশ ব্যাটার 13,000-এ পৌঁছাতে খেলেছেন 279 ইনিংস। আর কিংবদন্তি সচিন টেন্ডুলকারের লেগেছিল 163 ম্যাচ আর 266 ইনিংস। ইনিংসের হিসেব করলে দ্রুততম 13,000 রানের মালিক সচিন। দুর্দান্ত মৌসুম শেষ করা রাফিনিয়ার সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তিতে 2028 সাল পর্যন্ত বার্সায় থাকবেন এই ব্রাজিলিয়ান। এদিকে লুকা মডরিচের বিকল্প হিসেবে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। তবে এনজোর গায়ে 106.8 মিলিয়ন পাউন্ডের প্রাইস ট্যাগ দিয়েছে চেলসি। 2024-25 মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার। বার্সেলোনার ডাবল জয়ের অন্যতম কারিগর ছিলেন এই ব্রাজিলিয়ান। তাই তো 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও রাফিনিয়ার সাথে আরও 1 বছরের চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। অর্থাৎ 2028 সাল পর্যন্ত বার্সায় থাকছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগার ট্রফি জেতার রিয়াল মাদ্রিদ এই মৌসুমটা শেষ করেছে খালি হাতে। তাই তো ক্লাব বিশ্বকাপের আগে নতুন রূপে দলটিকে সাজাতে চান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব কিংবদন্তি লুকা মডরিচ ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার বিকল্প হিসেবে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নাকি দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ বস, বলছে ইউরোপের একাধিক গণমাধ্যম। তবে চেলসি কেবলমাত্র তার রিলিজ ক্লজের 106.8 মিলিয়ন পাউন্ড দিলেই এনজোকে ছাড়তে রাজি হবে, নয়তো নয়।
তবে বিকল্প হিসেবে নাকি বায়ার লেভারকুজেনের 2 মিডফিল্ডার আর্জেন্টাইন আলেহান্দ্রো প্লাসিওস ও জার্মান ফ্লোরিয়ান ভির্টসের কথাও চিন্তা করছে লস ব্লাঙ্কোসরা। এদিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ইতিমধ্যেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ডিন হুইসেনের সাথে চুক্তি পাকা করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের একাডেমির সাবেক লেফট ব্যাক আলভারো ক্যারেরাসকে দলে নিতে যাচ্ছে রিয়াল। শৈশবের ক্লাবে ফিরতে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে বেনফিকায় খেলা এই স্প্যানিশ লেফট ব্যাক। লেভারকুজেন থেকে বিদায় নিয়েছেন কোচ শাবি আলোনসো। এই স্প্যানিশের জায়গায় নতুন কোচ হিসেবে ডাচ এরিক টেন হাগকে বিবেচনা করছে জার্মান ক্লাবটি। ইতালির সিরিয়া মাতিয়ে ম্যানুতে যোগ দেবার পর এখনও সেরাটা দিতে পারেননি স্ট্রাইকার রাসমুস হয়লুন্ড। ইংলিশ গণমাধ্যম বলছে এই তরুণ স্ট্রাইকারকে পেতে একাধিক ইতালিয়ান ক্লাব যোগাযোগ শুরু করেছে ম্যানুর সাথে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। আর্থিক সংকট কাটাতে কোনো ফুটবলারকে ধরে রাখতে চাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ভালো প্রস্তাব পেলে কাউকেই আটকাবে না বলে সংবাদ প্রকাশ করেছে দ্য মিরর। প্রতিবেদনে বলা হয়েছে ইংলিশ এই ক্লাবটির স্কোয়াডে থাকা প্রত্যেককেই বিক্রির বিষয়ে উন্মুক্ত রাখছে ক্লাব কর্তৃপক্ষ। চলতি মৌসুমে 37 রাউন্ড শেষে রুবেন আমোরিমের দলে অবস্থান করছে 16 নম্বরে। 1993 থেকে 2013 সালের মধ্যে 13 বার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটি ভুগছে 1 দশকেরও বেশি সময় ধরে। ইউরোপার ফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেড ডেভিলস। এমনকি 35 বছর পর উয়েফার কোনো প্রতিযোগিতায়ও থাকতে পারছে না তারা। এমন অবস্থায় খেলোয়াড় ধরে রাখার বিষয়ে ভাবছে না ওল্ড ট্রাফোর্ডের দলটি। নিজের সেরা গোল বিতর্কের ইতি টানলেন লিওনেল মেসি নিজেই। ম্যানুয়ের বিপক্ষে হেডে করা গোলটিকেই সেরার তকমা দিলেন LM10। 2009 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করেছিলেন ট্রেডমার্ক সেই গোল, যাকে চিত্রকর্মে রূপ দিয়ে তোলা হবে নিলামে, যে অর্থ ব্যবহার হবে ইন্টার মায়ামির দাতব্য কাজে। গোল করাই যার নেশা, গোল করানোতেই যার আনন্দ, তাকে যদি বলা হয় নিজের সেরা গোল বেছে নিতে, তার চেয়ে কঠিন কাজ আর কি হতে পারে। আর সেই ফুটবলার যদি ক্যারিয়ারে 860 গোল করা লিওনেল মেসি হন, তাহলে তো কথাই নেই। যার প্রতিটি গোলে আছে শিল্পের ছোঁয়া, চোখের শান্তি, আত্মার খোরাক। দর্শকদের চোখে সেরা লড়াইয়ে 2015 সালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 3 জনকে কাটিয়ে করা গোল, হেতাফের বিপক্ষে ম্যারাডোনাকে স্মরণ করিয়ে দেয়া গোল, কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে করা দৃষ্টিনন্দন সেই গোল জায়গা করে নেয়ার কথা অনায়াসেই। কিন্তু বিচারক যখন মেসি নিজেই, তখন হেঁটেছেন ভিন্ন পথেই। নিজের পছন্দের গোল বেছে নিতেও মাথা খাটালেন LM10। 2009 সালে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে করা গোলকেই সেরা বললেন বার্সেলোনার সাবেক তারকা এই ফুটবলার। ক্যারিয়ারে হেডে মাত্র 28 গোল করা মেসি নিজের সেরা গোলটি করেছিলেন ম্যাচের 70 মিনিটে। জাভি হার্নান্দেসের ক্রসে লাফিয়ে ওঠে করেন সেই ট্রেডমার্ক হেড। আমার অনেক গোল আছে, সম্ভবত সেসব এই গোলের চেয়ে অনেক সুন্দর এবং অনেক বেশি মূল্যবান, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে করা এই গোলটি আমার সবচেয়ে পছন্দের। মূলত ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজ গোল ইন লাইফ প্রজেক্টের জন্যই নিজের সেরা গোল বেছে নিতে হলো মেসিকে, যে গোলকে এখন চিত্রকর্মে রূপ দেবেন রেফিক আনাদোল। আমি জানি রেফিকের কাজটা কতটা বিশেষ। আমরা মায়ামিতে দেখা করেছিলাম। এখন সে কিভাবে এই গোলটিকে, খেলার মুহূর্তটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারে, তা দেখা সত্যি রোমাঞ্চকর ব্যাপার হবে। আর সেই চিত্রকর্ম আগামী 11 জুন নিলামে তোলা হবে নিউ ইয়র্কে। 11 জুলাই শেষ হবে নিলাম। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।